জানবো আরো বন্যার খবর। আকাশ, বান্দরবানে বন্যার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? আজকে যে সন্ধ্যা থেকে বিকাল নাগাদ থেকে কিন্তু বৃষ্টিপাত নাই বললেই চলে, কিন্তু যেসব নিম্নাঞ্চল রয়েছে সেগুলো পুরোটাই প্লাবিত হয়ে গেছে। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে বান্দরবান থেকে গৈলাখোলা সড়ক ডুঙ্গিপাড়া এবং রোয়াজাপাড়া এলাকা অবস্থান করছে। আমি একটু আপনাকে দেখাতে চাই যে যে বান্দরবানের যে সদর উপজেলা যে রোয়াজাপাড়া এবং ডুঙ্গিপাড়া এলাকা রয়েছে, এখানে কিন্তু পুরোটাই সবজি বাগান সব ডুবে গেছে। মূলত এই এরিয়াটা হচ্ছে এলাকাটা হচ্ছে সবজির উৎপাদনের কারখানা বলা চলে, কিন্তু এই বন্যাতে এই সবজি ক্ষেত থেকে শুরু করে নানা রকম ফসলের জমি প্লাবিত হয়েছে, এখানকার ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং যেসব গ্রাম রয়েছে, যেসব এখানে পাহাড়ের যারা মানুষ বসবাস করে তাদের গ্রাম থেকে শুরু করে সবকিছু তার ডুবে গেছে। এর ফলে এখানকার মানুষ খুবই তারা ক্ষতিগ্রস্ত। তবে এখানকার যারা মানুষ জানিয়েছেন যে তাদেরকে এই পর্যন্ত কোনো ত্রাণ দেওয়া হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে, কেননা যেহেতু এখানে পানি বেশি, প্রশাসন থেকে কেন ত্রাণ দেওয়া হচ্ছে না সেটিও তারা জানেন না। তবে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত এই এলাকায় বললেই চলে। পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বেশিরভাগ করলা, শসা, লাউ বিভিন্ন চাষ হয় এখানে, কিন্তু এই ডুবে যাওয়ার পর থেকেই কৃষকদের যে ক্ষতি, সে ক্ষতি কবে নাগাদ তারা পুষিয়ে উঠতে পারবে সেটা তারা নিজেও জানে না। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে বান্দরবানের যে সাঙ্গু বিপদসীমা উপরে রয়েছে, সাঙ্গু পানি কিন্তু যে মাতামহরি সেটি কিন্তু বিপদসীমা নিচে চলে এসেছে। এর ফলে পানি কমতে শুরু করেছে, শহরের আর্মি পাড়াতে পানি কমতে শুরু করেছে এবং সাঙ্গু কিনারে যারা রয়েছে সেসব পানি কমতে শুরু করেছে। তবে এই যে সদর উপজেলা এখানে কিন্তু এখনো পানি কমেনি, পানি পানি কমেনি, যার কারণে এখানকার যারা পাহাড়ি মানুষ স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু নৌকা দিয়ে পারাপার করছেন। মিথিলা, সব মিলিয়ে বলা চলে যদি এই পানি যদি না কমলে যে যে পানিবন্দী মানুষগুলো তাদের নানান সমস্যা পোহাতে হবে। এই ছিল মিথিলা, সব মিলিয়ে আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ। বন্যা কবলিত এলাকার খবর আরো জানতে আমাদের আরো সহকর্মীদের সঙ্গে যুক্ত হব। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন রুকন উদ্দিন। রুকন, দুর্গত এলাকার পরিস্থিতি এখন জানাবেন। এর সাথে এনসিপির নেতাকর্মীরা কি এখনো সেই দুর্গত এলাকায় আছেন? মিথিলা, আমি সকাল 7টা থেকে একেবারে চট্টগ্রাম নগরী এবং চট্টগ্রামের বাইরে যে উপজেলাগুলো রয়েছে, বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা এবং এখন আছে আমি সাতকানিয়া উপজেলায়। আমি ঘুরে যে চিত্রটা দেখেছি, আসলে পানির যে তীব্রতা সেটি অনেকটা কমে এসেছে, কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এখনও কমেনি। ফলে মানুষের যে দৈনন্দিন কাজে যে সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলো কিন্তু রয়ে গেছে এবং বিশুদ্ধ পানির সংকট রয়েছে, পাশাপাশি খাবারের পর্যাপ্ত সংকট রয়েছে। যেহেতু আমরা দেখেছি একেবারে সাতকানের যে কেউচি এলাকা রয়েছে সেখানে গিয়েছিলাম গতকালও, সেখান থেকে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় গেছেন এবং গিয়ে উদ্ধার কাজ করেছেন এবং ত্রাণ বিতরণ করেছেন। কিন্তু ব্যক্তিগত উদ্যোগে অনেকেই ত্রাণ বিতরণ করেছেন, কিন্তু যেই পরিমাণ ত্রাণ বিতরণের কথা, অর্থাৎ যে পরিমাণ মানুষ ভুক্তভোগী পানিবন্দী রয়েছে তাদের যে পরিমাণ ত্রাণের প্রয়োজন আর যারা বিতরণ করছেন সেটি আসলে প্রয়োজনের তুলনায় অপ্রতুল, যার কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে পানিবাহিত একটি রোগের প্রকোপ দেখা দিয়েছে এবং আমরা যেমনটি বলছিলেন যে আমরা একটু আগেই আসলে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম এসেছিলেন আনোয়ারায়, সেখানে গিয়েছিলাম। তিনি সেখানেও আসলে আনোয়ারার রায়পুর ইউনিয়নের গহিরা এলাকায় সেখানে আসলে তিনি ত্রাণ বিতরণ করেছিলেন। সেখানেও স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারা বেড়িবাঁধের একটি অভিযোগ করেছেন। বেড়িবাঁধের কারণে আসলে তাদের সেই এলাকায় সেই অঞ্চলে কিন্তু প্লাবিত হয়েছে, সেই বিষয়টি বলছেন। একই রকম অভিযোগ কিন্তু আমরা সাতকানিয়াতেও পেয়েছি, সেখানেও রেল লাইন যেটি হয়েছে সেটির কারণেও এউচি এলাকায় কিন্তু পানির প্রকোপ দেখা দিয়েছে সেটি বলেছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই পর্যন্ত সাতকানিয়ায় কিন্তু 3 জনের মৃত্যু হয়েছে এবং আরেকজন এই বানের জলে, অর্থাৎ 3 জনের মৃত্যু হয়েছে এবং আরেকজন হচ্ছে কিভাবে লাশ উদ্ধার করেছিলেন কিন্তু কিভাবে তিনি মৃত্যুবরণ করছেন সেটি কিন্তু নিশ্চিত নয়। আমি এখন যেখানটা আছি এই সাঙ্গু নদী থেকেই মূলত প্রাণীর যে স্রোত, পাহাড়ি ঢলের কারণে যে স্রোত সেটি কিন্তু বাড়ার কারণে আসলে এই যে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। মিথিলা।
ধন্যবাদ রুকন। সবশেষ যাচ্ছি খাগড়াছড়িতে, যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে আছেন সহকর্মী আক্তার হোসেন। আক্তার, বন্যার পানি তো নামছে, সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। মিথিলা, ঠিক গতকাল থেকেই খাগড়াছড়ির যে মাইনি এবং চেঙ্গি নদীর পানি ছিল তীরবর্তী এলাকাতে, যে অতিরিক্ত পানি প্রবাহিত হয়ে যে তীরবর্তী এলাকাতে যে পানি যেভাবে প্রবাহিত হয়েছিল সেই পানি কিন্তু কমতে শুরু করেছিল এবং গতকালকে অনেকাংশেই পানি নেমে যাওয়ার ফলে কিন্তু যারা আশ্রয়কেন্দ্রে ছিল তারাও নেমে যাওয়ার একটি প্রক্রিয়া ছিল। অর্থাৎ গত কয়েকদিনের যে ভারী বর্ষণ ছিল সেই বর্ষণে অন্তত 20,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়েছে। অর্থাৎ গতকাল থেকেই আমরা যেমনটা দেখছি যে মানুষ ধীরে ধীরে সে আশ্রয়কেন্দ্রে তারা ছাড়তে শুরু করছে এবং হচ্ছে যে সেখানে যারা ছিলেন, আশ্রয়কেন্দ্রে যারা ছিলেন তারা কিন্তু তাদের যে ঘরবাড়ি রয়েছে সেই ঘরবাড়ি যখন পানি কমতে শুরু করে তারা কিন্তু সেই ঘরবাড়িতে তারা ফিরতে শুরু করে। পাশাপাশি আরেকটি বিষয় বলি যে অতিরিক্ত পানি হওয়ার ফলে অর্থাৎ পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ার ফলে কিন্তু যে সড়ক যোগাযোগ অর্থাৎ দিঘিনালার সাথে যে লংগদুরি যে সড়ক যোগাযোগ ছিল সেই সড়ক যোগাযোগ কিন্তু বন্ধ ছিল গত 5 দিন। অর্থাৎ আজ সকাল ঠিক 10টার পরে কিন্তু এই সড়কের পানি নেমে যাওয়ার ফলে কিন্তু যান চলাচল সেটি স্বাভাবিক ছিল। আমরা দেখেছি যে আশ্রয়কেন্দ্রগুলোতে যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে, রাজনৈতিক এবং হচ্ছে যে বিভিন্ন জনপ্রতিনিধির পক্ষ থেকে কিন্তু তাদেরকে সেই শুধু খাবার স্যালাইন অন্যান্য যে বিষয়গুলো ছিল তারা কিন্তু সেগুলো অব্যাহত রেখেছিল। পাশাপাশি আমি একটা বিষয় আপনাকে বলে রাখি যে অর্থাৎ পানি নেমে গেলেও কিন্তু এখনও প্রায় 40টিরও কাছাকাছি পরিবার কিন্তু এখনও পানিবন্দী আছে, যারা আর হয়তো আজকে যদি ভারী কোনো বর্ষণ না হয় তাহলে রাতের মধ্যে পানি নেমে গেলে কিন্তু তারাও যারা আশ্রয়কেন্দ্রে রয়েছে তারাও সেই 40 পরিবারও কিন্তু সেই আশ্রয়কেন্দ্রগুলোতে ফিরে যাবে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, অর্থাৎ এই যে ভারী বর্ষণের ফলে কিন্তু খাগড়াছড়িতে কৃষি, মৎস্য এবং গ্রামীণ সড়কে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ আমরা এখন পর্যন্ত যেমনটা জেনেছি যে তারা সেই সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে তারা কিন্তু সেই তালিকা করছে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, খাগড়াছড়িতে ক্ষতি হয়েছিল। সব মিলিয়ে এ ছিল আমার কাছে আসলে সর্বশেষ।